আমি বিক্কি পাল, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এতদিন ধরে তোমাদের শুধু নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। ফিনান্সও করেছি, কিন্তু ফিনান্স খুব কম হয়েছে। ফিনান্স এখন আমি দ্বিতীয় অধ্যায়টা শুধু কমপ্লিট করেছি, চতুর্থ অধ্যায় আমি আজকে নিয়ে আসছি তোমাদের জন্য। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় নিয়ে আসছি। অধ্যায় চতুর্থ রিস্ক এন্ড রিটার্ন, রিস্ক এন্ড আনসার্টেনটি, ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি তো আছে, ঝুঁকি ও অনিশ্চয়তার ঝুঁকিটা মানে কি? রিস্ক যদি না থাকে ব্যবসায় সাফল্যতা অর্জন হবে না। ব্যবসায় মানে ঝুঁকি অনিশ্চয়তা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ ইনভেস্ট করে আমাদের প্রতিষ্ঠানে, তারা পর্যন্ত সবাইকে লক্ষ্য অর্জনে বাধা দেয়। তুমি যদি একবারে কষ্ট ছাড়া যদি এই মানে মুনাফাটা পেয়ে যাও তাহলে তো হবে না। বিনিয়োগকারীর যে ইয়েটা সেটাকে লক্ষ্য করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের মাধ্যমে সাধারণত গড় মিল বা বিচ্যুতি দেখাবে। বিচ্যুতি থাকে, আর এই বিচ্যুতি থেকে যেটা এর মধ্যে একটা বিচ্যুতি থাকে, এই বিচ্যুতিটা থেকে কিন্তু কি হচ্ছে? ঝুঁকি সৃষ্টি হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে এই ঝুঁকি ভূমিকা রাখে। এই যে ব্যবসা প্রতিষ্ঠানরা যারা ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে বিনিয়োগকারীরা, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটার মধ্যে তারা কি করে? অনেক গুরুত্বপূর্ণ এই ঝুঁকি ভূমিকা রাখে, এবং ফলে এই ঝুঁকি সমূহ চিহ্নিত করে এবং ঝুঁকির পরিমাপ করার প্রয়োজন হয়ে পড়ে। যে আমার এই প্রতিষ্ঠানটার মধ্যে আমি যে কাজটা করছি, এটাতে কিভাবে চিহ্নিত করবো ঝুঁকিটাকে এবং কি কতটুকু পরিমাণে আছে এটা পরিমাপ করার প্রয়োজন। এই অধ্যায়ে আমরা আজকে ঝুঁকি ও অনিশ্চয়তার যে বিভিন্ন দিক সেটা আমরা এখন জানতে পারবো। এখানে ঝুঁকির যে বিষয়গুলো আছে, দেখো ঝুঁকির এতটা কিছু নেই, আমি শুধু এখানে তোমাদের বলবো যে দেখো প্রথমত সব ধরনের অনিশ্চয়তায় কিন্তু ঝুঁকি নয়, যে সবকিছু অনিশ্চিত এই জন্য এটা সবটাই ঝুঁকি তা না। পূর্বে বলা হয়েছে যে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, আশঙ্কাটা যে হবে এটা হলো কি? ঝুঁকি। আর কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা যদি জানা না থাকে সেটাকে অনিশ্চয়তার ঝুঁকি বলা হয়। আমি জানি না কিন্তু এটা হবে এরকম মনে হচ্ছে, সেটাকে বলা হয় অনিশ্চয়তার ঝুঁকি। এটা কোনো ইয়ে নেই। অন্যভাবে বলা যাচ্ছে যে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেটুকু অংশকে ঝুঁকি বলা হচ্ছে। কিছু কিছু অনিশ্চয়তা আছে যা পরিমাপ করা যায় না। অনিশ্চয়তা কখনো মানে কিছু কিছু আছে যেটা পরিমাপ করা যায় না, আর যেটা পরিমাপ করা যায় সেটাকে বলা হচ্ছে কি? ঝুঁকি। শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু খেয়াল করো, কিছু কিছু অনিশ্চয়তা আছে যা পরিমাপ করে। উদাহরণস্বরূপ একটি কোম্পানির প্রধান কর্মকর্তা কি হয়েছে? প্রধান কর্মকর্তা মৃত্যু হতে পারে, এটা একটা অনিশ্চয়তা। মৃত্যু আমার আজকেও হতে পারে, কালকেও হতে পারে, বা ভবিষ্যতে 12 বছর পরেও হতে পারে। এটা যেমন একটা অনিশ্চয়তা, এটা আমি জানি না, এই অনিশ্চয়তাটাকে পরিমাপ করা যায় না। এটাকে আমি বলতে পারি কখন আমি মারা যাবো, সেই জন্য এই যেই ঝুঁকিটাকে পরিমাপ করা যায় না, যে অনিশ্চয়তার পরিমাপ করা যায় না সেটা ঝুঁকি না। আর যে অনিশ্চয়তার পরিমাপ করা যায় সেটাকে বলা হচ্ছে কি? ঝুঁকি। ফলে এইরকম অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না। দ্বিতীয়ত, আর ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন রকম কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায়। ঝুঁকিটা যদি পরিমাপ করতে পারি, যে আমার এইটুকু আমি মনে করি যদি আজকে আমাদের ভূমি ইয়ে থেকে বা আবহাওয়া অফিস থেকে জানা গেছে আজকে বাংলাদেশে সাইক্লোন হবে, একটা ঘূর্ণিঝড় হবে। এই জন্য বাংলাদেশের সরকার কি করছে? যত সমুদ্র তীরবর্তী উপকূলের মানুষগুলো আছে সবগুলো মানুষকে একটা প্রিপারেশন নেওয়া যাচ্ছে যে তাদেরকে সরিয়ে তারা যেন ভালো একটা উঁচু বিল্ডিং এ বা কোনো একটা তাদেরকে সেবা দেওয়া হয়, ওরকম একটা প্ল্যান করা হতো। এটা আমরা সবাই জানি, শিক্ষার্থী, এটা তোমরাও জানো যে এভাবে করে আমরা সরিয়ে নিতে পারি। তাহলে যেখানে মানুষ মারা যাওয়ার মতো 100 জন, সেখানে হয়তো 5 জন 10 জন মারা গেছে এই ঘূর্ণিঝড়ের কারণে। তাহলে এটা আগাম সতর্কবার্তাকে যদি আমি আগে থেকে বুঝি ঝুঁকিটা এত বড় হতে পারে, পরিমাপটা করতে পারি, সেটাকে বলা হচ্ছে কি? ঝুঁকি। আর যেটা পরিমাপে করতে পারি না, আমি কখন মারা যাবো, কখন কি করব, এটা কতদিন মানে ইয়ে হতে পারে, সেটাকে বলা হচ্ছে কি? অনিশ্চয়তা। এটা অনিশ্চয়তা পরিমাপ করে এটা ঝুঁকি বলা যেতে পারে না। কোম্পানি নিয়ন্ত্রণে নেই বলে ওই অনিশ্চয়তাকে কোম্পানি পরিহার করতে পারে না। কোম্পানির নিয়ন্ত্রণে নাই, ওই কারণে কি হয়েছে? এই অনিশ্চয়তা যেটা আছে সেটা পরিহার করতে পারে না। পক্ষান্তরে আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়ার আশঙ্কা
যাবে সেই আশঙ্কাটাকে বলা হচ্ছে একটি ঝুঁকি। কারণ এই ঝুঁকি পরিমাপ করা যায়, এই ঝুঁকি হ্রাস করার জন্য, ঝুঁকিটা কমানোর জন্য কোম্পানি বিভিন্ন ধরনের পদক্ষেপ অবলম্বন করতে পারে, এবং যেমন অগ্রিম বিক্রি করতে পারে, যে কোনো কিছু করতে পারে যেন তাতে ঝুঁকিটা এড়ানো সম্ভব হয়। এটাই হলো ঝুঁকি। এখন ব্যবসায়িক ঝুঁকি। হ্যাঁ, ব্যবসায়িক ঝুঁকিটা হলো ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়। অনেক ধরনের ব্যবসাটা চালাতে গেলে অনেক ধরনের ব্যয় হবে, এই ব্যয়গুলোকে চালানোর মানে ক্যাপাসিটি থাকতে হবে। এবং এই যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন দেওয়া, লাইট বিদ্যুৎ বিল, অফিস ভাড়া, বিমা খরচ, এগুলো যদি দিতে চায় তাহলে অনেক খরচের দরকার। এইসব পরিচালনা খরচের পরিশোধের অক্ষমতাটাকে বলা হচ্ছে, আমি এইসব খরচ হচ্ছে বাট এই যে আমি পরিশোধ করার যে অক্ষমতাটা, ওটা অক্ষম, আমি পারছি না, এই অক্ষমতা থেকেই ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হচ্ছে। তো পুরো কোম্পানি পরিচালনা ব্যয় মেটানোর সক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীল, মানে বিক্রয় থেকে যে টাকা আয় হবে এটা থেকে মানে নির্ভর করে যে আমার কোম্পানির যে খরচগুলো আছে সেই খরচগুলো নির্ভর করে যে আমি এখানে ব্যবসায়িক ঝুঁকিটা কতটুকু হবে। এবং পরিচালন খরচের মিশ্রণ এবং স্থায়ী এবং চলতি মূল্যের খরচের অনুপাতের উপর মিশ্রণ করে এই ব্যবসায়িক ঝুঁকিটা নির্ভর করে। আর্থিক এই ধরনের ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন থেকে সৃষ্টি হয়। যে প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে সংরক্ষিত তহবিল বেশি সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিও বেশি। যেমন ঋণ তহবিল বেশি তেমন ঝুঁকিও বেশি, তহবিল কম ঋণের ঝুঁকিটাও কম। তাই শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখো এই পাঠটা পড়াতে গেলে আমাদের আগে কি শিখতে হয়েছে, এখন ঝুঁকি কি, ঝুঁকিটা কি, হ্যাঁ ঝুঁকিটা কি, তারপরে অনিশ্চয়তা কি, অনিশ্চয়তা কি, হ্যাঁ তারপরে লাস্ট পয়েন্টে গেলাম যে ব্যবসায়িক ঝুঁকিটা কি, ব্যবসায়িক ঝুঁকি কি, হ্যাঁ ব্যবসায়িক ঝুঁকি কি। এখন বলছি আমরা যে আর্থিক ঝুঁকিটা কি, আর্থিক ঝুঁকিটা কি। 6 নম্বরে যাচ্ছি আমরা তারল্য ঝুঁকি। এখন সুদ হারের ঝুঁকি এবং তারল্য ঝুঁকি এটা নিয়ে একটু আলোচনা করব। সুদ হারের ঝুঁকি এবং তারল্যটা কি, তারল্য ঘাটতি, তারল্য ঝুঁকিটা যে এটার ঘাটতি সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। হ্যাঁ দেখো যে সুদ হারের ঝুঁকি, যেসব বিনিয়োগকারীরা বন্ড ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে, হ্যাঁ ইত্যাদি ক্রয় করে তাদেরকে সুদ হারের ঝুঁকি মোকাবিলা, এগুলা ক্রয় করে যে সুদের যে হারটা আছে এটার মোকাবিলা করতে হবে। কারণ বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে তাদেরকে বিনিয়োগের মূল্য উঠানামা করে, মানে বাজারে যতদূর সুদটা উঠানামা করুক না তাদেরকে এই সাথে সাথে বিনিয়োগেরও মূল্যটা উঠানামা করে। সুদের হার বাড়লে বিনিয়োগের অর্থাৎ বন্ড, শেয়ার, ডিবেঞ্চারের বাজার মূল্য কমে যায়। আবার সুদের হার কমলে এগুলার বাজার মূল্য আবার, বিনিয়োগের বাজার মূল্য আবার সুদের হার কমে গেলে বেড়ে যায়, আর সুদের হার বেড়ে গেলে এটি কমে যায়। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য আর হ্রাসের যে আশঙ্কাটা, বিনিয়োগের মূল্য মানে বেশি হওয়ার ফলে বিনিয়োগের মূল্যটা যখন বেড়ে যাবে, সুদের হার যখন পরিবর্তন হয় বেড়ে যায়, তখন কি হয় বিনিয়োগের মূল্যটা কমে যায়। এতে করে সুদের হার যদি কমে যায় তাহলে বিনিয়োগের বাজার বাড়ে, আর এই সুদের হার যখন বেড়ে যায় তখন বিনিয়োগের মূল্যটা হ্রাস পেয়ে যায়। এই যে হ্রাস পাওয়ার যে আশঙ্কাটা সেটাকে বলা হচ্ছে সুদ হারের ঝুঁকি। যেমন ধরো শিক্ষার্থী বন্ধুরা তারল্য ঝুঁকিটা কি, তারল্য ঝুঁকিটা একই রকম। বিনিয়োগকারীরা অর্থ, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি বিনিয়োগের পর যে সময়, যে কোনো সময় এসব বিনিয়োগে নগদায়নের প্রয়োজন হয়, মানে নগদ টাকার প্রয়োজন হয়। কিন্তু এই আশা করা বিনিয়োগকারীরা এইসব বিভিন্ন যুক্তিসঙ্গত মূল্য বিক্রয় করে নগদায়ন করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারীরা এই অর্থ মানে প্রদান করতে না পারে, মূল্য বিক্রি করতে না পারে, সে যে মানে বিক্রি করে তার টাকাটা না প্রদান করতে পারে, সেই কারণে তাদের সাথে আমাদের তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। আর তারল্য ঝুঁকি সাধারণত যেসব বাজারে এসব বিনিয়োগ করা হয়, হ্যাঁ সেখানে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি কেনা বেচা হয়, সেই বাজারে আকার এবং কাঠামো পুরোটার উপর নির্ভর করছে আমাদের এই তারল্য ঝুঁকি। তাহলে আমি শিক্ষার্থী বন্ধুরা এই যে ঝুঁকি দেখলাম, ঝুঁকিটা কি, অনিশ্চয়তাটা কি, ব্যবসায়িক ঝুঁকিটা কি, আর্থিক ঝুঁকি কি
কি এবং সুদ হারের ঝুঁকিটা কি, তারল্য ঝুঁকি কি। এখানে তোমাদের এইটুকু বোঝানো হলো যে এখানে মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আর্থিক ঝুঁকি, যে ব্যবসায়িক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকিটা হলো যে ব্যবসা প্রতিষ্ঠানের যে কত আনুষঙ্গিক খরচ আছে, এই খরচের যে পরিশোধ করার পরিচালন ব্যয়গুলো হচ্ছে, এই পরিশোধ করার যে অক্ষমতা, সেই অক্ষমতাটাকে বলা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। হ্যাঁ, এখানে স্থায়ী ও এই যে আয়ের পরিচালন খরচের মিশ্রণ পরিশোধের অক্ষমতায় ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। হ্যাঁ, আর এই আর্থিক ঝুঁকিটা হলো যে এখানে যে প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে তহবিল বেশি, সেই প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকিটাও তেমন কি বেশি, কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। ঋণ দিবেই আর সুদও দিতে হবে, যত বেশি তহবিল তত বেশি তার ঝুঁকি। আর সুদ হারের ঝুঁকিটা হলো যে সুদের হার যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যায়, সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্য বাড়ে, আর সুদের হার বাড়লে বিনিয়োগের বাজার মূল্য কি হয়ে যায়, হ্রাস পেয়ে যায়। এটাকে বলা হচ্ছে সুদ হারের ঝুঁকি। আর তারল্য ঝুঁকিটা হলো যে এখানে বিনিয়োগের পর শেয়ার বন্ড ডিবেঞ্চার ইত্যাদি বিনিয়োগের পর নগদায়ন করতে হয়। এখন নগদায়ন করতে হলে কি করতে হবে, এসব আশা করি বিনিয়োগকারী এসব বিনিয়োগের যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদায়ন করতে হবে। তাহলে আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে তারল্য ঝুঁকি এবং নগদায়ন নিয়ে খুব ভালো একটু বুঝেছো আশা করি। ঝুঁকিটা কি, এখন ঝুঁকিটা হলো, আমি এই যে ঝুঁকিটা পড়লাম, ঝুঁকিটার কাজ একটু করে নেন, কিন্তু আমি এখানে একটা এই পাঠের জন্য একটাই সূত্র, এটা সূত্রটা তোমাদের আজকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আদর্শ বিচ্যুতি, ঝুঁকির নাম হলো কি আদর্শ, এই সূত্রটা হলো আদর্শ বিচ্যুতি। দেখো, আর সূত্রটা খুবই সহজ, যে n-1 আই হার মাইনাস গড় হার, হ্যাঁ, তারপরে স্কয়ার। কিন্তু এখানে কাজ রয়ে গেছে, এখানে আমার একটা কি আছে, সামেশন আছে। এই যে আই হার মাইনাস গড় হার তার স্কয়ার ডিভাইডেড বাই n-1, এইগুলো নিয়ে আমার এখন কাজ করতে হবে। যে আই হার মাইনাস গড় হার, হ্যাঁ, আইটা কোথা থেকে আসবে, আইটা দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, সেখান থেকে আমাকে আই হার বের করে দিতে হবে। আর গড় হার যেটা আয়ের যে টোটালটা আছে, সেই টোটালটা থেকে যত বছর থাকবে তত বছর দিয়ে ভাগ করলে আমরা গড় হার পেয়ে যাব। স্কয়ার মানে টোটালটা হলো কি, যে দুটোটা রেজাল্ট বের করার পর তাকে আমাকে কি করতে হবে, ব্যবধানের স্কয়ার করতে হবে। স্কয়ার মানে ডাবল করতে হবে। স্কয়ার করার পরে এই চিহ্নটাকে বলা হচ্ছে কি সামেশন। দেখবে যোগফলের সমষ্টি, মানে আমি পুরোটা 5 বছর হলে 5 বছরই, 10 বছর হলে 10 পুরোটা বছর আমি এখানে যোগ করে তোমার সমষ্টি ডিভাইডেড বাই n-1, সম্পূর্ণ রেজাল্টটাকে n-1 দিয়ে আমরা কি করব, ভাগ করে নিব। হ্যাঁ, এখানে ভাগ করে নিব, তো n-1 দিয়ে ভাগ করে দিলে যে রেজাল্টটা আসবে সেটাই হলো কি আদর্শ বিচ্যুতি। এইখানে তোমাদের সৃজনশীল প্রশ্নে বলে দিতে পারে যে তুমি আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, বা 1 নম্বরের প্রশ্ন বলবে ঝুঁকি কি, হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন বলবে অনিশ্চয়তা থেকে কি কি সৃষ্টি হতে পারে, 3 নম্বর প্রশ্নে বলবে যে ব্যবধান বর্গের সমষ্টিগুলো নির্ণয় করো, এবং 4 নম্বর প্রশ্নে বলবে যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। যদি এই আদর্শ বিচ্যুতি সম্পর্কে আমরা সবাই বুঝে থাকি, তাহলে অবশ্যই আগামী ক্লাসে আমি যে পরের ক্লাসটা নেব সেটাতে আমি অবশ্যই তোমাদের একটা অঙ্ক করেই দেখিয়ে দিব যে আদর্শ বিচ্যুতি আসলে আমাদের কি করে বের করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে ক্লাসগুলো যে মানে আমি করছি, যে যদি কোনো সমস্যা হয় আদর্শ বিচ্যুতি বা আমার লেখাগুলো দেখতে তোমাদের সমস্যা হয়, কমেন্টগুলো করে আমাকে বক্সে জানাবে। এই বলে আমি আমার আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।